আলাইকুম। দিস মেডিকেল স্কুলের থেকে আপনাদের সবাই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান মাহমুদ রেজা। আজকে দিস মেডিকেল স্কুল একটা দেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম, যেখানে আমরা নিয়মিত আয়োজন করে থাকছি আমাদের একাডেমিক ক্লাসগুলো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আয়োজন করতে যাচ্ছি সাইকিয়াট্রি নিয়ে আমাদের ক্লাস। সাইকিয়াট্রি নিয়ে আজকে আমরা কথা বলবো অ্যাগ্রোফোবিয়া নিয়ে। আর অ্যাগ্রোফোবিয়া বিষয়টা নিয়ে টপিকটা নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মেন্টর, আমাদের যিনি ইতিমধ্যেই আমাদের এক্সিসের সব স্টুডেন্টদের অনেক বেশি অনেক বেশি প্রিয় ম্যাডাম হিসেবে পরিচিত হয়েছেন, এবং যিনি অনেক সাইকিয়াট্রি বিষয় নিয়ে অনেকগুলো ক্লাস নিয়েছেন আমাদের এক্সিসে। আমাদের সবার প্রিয় ডক্টর ফাতিমা খান মারিয়া ম্যাডাম। ম্যাডাম বর্তমানে কর্মরত আছেন উত্তর আধুনিক মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। ম্যাডামকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন ম্যাডাম? আমি ভালো আছি রেজা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমি ভালো আছি। ম্যাডাম, আমরা আজকে কথা বলবো সাইকিয়াট্রির অ্যাগোরাফোবিয়া নিয়ে। তো ম্যাম, এই যে অ্যাগোরাফোবিয়া এই জিনিসটা আসলে কি ম্যাডাম, এইটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। অ্যাগোরাফোবিয়া সেটি হচ্ছে একটি ওয়ান অফ দ্য মাইনর সাইকিয়াট্রিক ইলনেস ইন আওয়ার সাইকিয়াট্রি সাবজেক্ট। এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে একটি এনজাইটি ডিসঅর্ডারের একটি অংশ। এবং স্পেসিফিক এনজাইটি ডিসঅর্ডার যেগুলো আমরা আমরা আগের ক্লাসগুলোতে করেছি। তো সেই অনুযায়ী আমরা জানি দুই ধরনের এনজাইটি ডিসঅর্ডার আছে। একটি হচ্ছে স্পেসিফিক এনজাইটি ডিসঅর্ডার, এবং হচ্ছে কিছু আছে জেনারেলাইজ অথবা ফ্রি ফ্লোটিং এনজাইটি ডিসঅর্ডার। তো যেটি হচ্ছে অ্যাগোরাফোবিয়াটা আসলে হচ্ছে আমাদের একটি ফিক্সড, মানে দ্যাট মিনস হচ্ছে তার যে ফিয়ার এটাকে বলা হয়, আরেকটা সিনোনিমস হিসেবে বলা হয় ফিয়ার অফ ফিয়ার। দ্যাট মিনস হচ্ছে কিছু নির্দিষ্ট সিচুয়েশন রয়েছে, অথবা সিচুয়েশন গুলো আসলে যখন হচ্ছে সে ফেস করবে, একটা মানুষ যারা হচ্ছে অ্যাগোরাফোবিক, তারা যখন এই সিচুয়েশনটা মানে সে ফেস করবে, তখনই হচ্ছে তার এনজাইটি লাইক ফিচার্স গুলো অথবা প্যানিক লাইক ফিচার্স গুলো মানে হচ্ছে ফ্লারিশড হবে। এবং এটাকে আসলে হচ্ছে তখন হচ্ছে আমাদের সিচুয়েশন স্পেসিফিক এনজাইটি বলা হয়। তো এই কারণে হচ্ছে আমাদের এটাকে আসলে স্পেসিফিক এনজাইটি ডিসঅর্ডার একটি অংশ বলা হয়। ধন্যবাদ ম্যাম। এইটার যে একটা ক্রাইটেরিয়া থাকে যেটাকে ডিএসএম ক্রাইটেরিয়া বলে, মানে এই ক্রাইটেরিয়া সম্পর্কে যদি একটু বলতেন। যেটি হচ্ছে অবশ্যই, যেহেতু অ্যাগোরাফোবিয়া আমাদের এনজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যেই পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটি হচ্ছে আমাদের সাইকিয়াট্রিতে আমরা যেটি হচ্ছে সবচেয়ে বেশি আমরা যে স্কেলটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। তো এই 5th এডিশন অনুযায়ী হচ্ছে আমাদের যে অ্যাগোরাফোবিয়ার যে মানে হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রয়েছে, সেখানে বলা হচ্ছে, যেহেতু আমি বললাম যে হচ্ছে অ্যাগোরাফোবিয়াটা কিন্তু আমাদের নরমালি যেটা হচ্ছে সিচুয়েশনাল বেস। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করতে হয় DSM-5 অনুযায়ী, যেমন হচ্ছে বলা হয় যে মার্ক ফিয়ার অথবা এনজাইটি তখনই হবে যখন হচ্ছে 5টা সিচুয়েশনের ভিতরে যে কোনো 2টা সিচুয়েশন অ্যাটলিস্ট তাকে এই সিচুয়েশনে তার এই ফিয়ার অফ এনজাইটি অথবা মার্ক ডিস্ট্রেস ফিলটা হবে। তো সে 5টা জায়গাটা কি, সিচুয়েশন গুলো কি কি? একটি হচ্ছে তার পাবলিক ট্রান্সপোর্ট। তো পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে অটোমোবাইল আসে, বাস আসে, তারপর হচ্ছে ট্রেনস আসে, তারপর হচ্ছে শিপস, অথবা হচ্ছে অ্যানাদার খুব কমন হচ্ছে প্লেন, এরোপ্লেন। এই পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে যখন একটা মানুষ যায়, অ্যাগোরাফোবিক মানুষ যায়, তখন হচ্ছে হঠাৎ করে মানে হচ্ছে উইদিন এ মিনিট টু সেকেন্ড ইভেন, তো তার ভিতরে হচ্ছে সেই এক্সট্রিম এনজাইটিটা অথবা এক্সট্রিম স্ট্রেসটা ডেভেলপ হয়। সেকেন্ড যেই হচ্ছে স্পেসিফিক সিচুয়েশনটা হচ্ছে বিইং ইন ওপেন স্পেস। তো এটাকে কিন্তু আবার খুব কমনলি আমরা কিন্তু বলি ফিয়ার অফ মার্কেট। তো অনেকে দেখা গেছে যে এই জিনিসটা খুব আনইউজুয়াল ফিল হয় তার ক্ষেত্রে, যেমন হচ্ছে একটা ওপেন স্পেস, যেমন একটা মার্কেট এরিয়া, অথবা দেখা গেছে হচ্ছে যে কি একটা পার্কিং লট, অথবা হচ্ছে একটা ব্রিজের মধ্যে যেখানে আসলে আর আর কোনো কিছু নেই। তো ওরকম একটা ওপেন স্পেসে তার এই প্যানিক অ্যাটাকটা শুরু হয়। তো সে কিন্তু বলে যে আমি এই ধরনের স্পেস ছাড়া অথবা সিচুয়েশন ছাড়া ওর প্যানিক অ্যাটাকটা হয় না। তো যখনই প্যানিক অ্যাটাক কখনো ধরনের সিচুয়েশনের সাথে জড়িত, তখন আমাদের মাথার ভিতরে একটা ক্লু থাকে যেটা অ্যাগোরাফোবিয়া কিনা। থার্ড যেই হচ্ছে সিচুয়েশনটা বলা হয় প্রভোক করে আসলে এই অ্যাগোরাফোবিয়াকে, সেটা হচ্ছে বিইং ইন এ এনক্লোজ প্লেস। তো সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেসের যেটা ওপেন স্পেসটাও হতে পারে, অথবা এনক্লোজ স্পেসের মধ্যে স্পেসিফিক একটা ছোট দোকানের ভিতরে ঢুকলো, হঠাৎ করে তার হচ্ছে দেখা যাচ্ছে তার প্যানিক অ্যাটাক শুরু হলো। অথবা যেমন হচ্ছে সিনেমা থিয়েটার, যেমন হচ্ছে একটু এনক্লোজড এরিয়া থাকে অথবা বদ্ধ এরিয়া, তখন সে মনে করে যে তার ভিতরে এত এনজাইটি হয়
যে সে হয়তোবা ওই জায়গাটা থেকে কোনোভাবেই বের হতে পারবে না অথবা সেখানে হয়তোবা ট্র্যাপড হয়ে যাবে। মানে তার কাছে মনে হবে যে সে আম এমন একটা সিচুয়েশন এ আছে হয়তোবা তার কাছে মনে হবে একটা কবরের ভিতরে ঢুকে আছি। যে আমি এখান থেকে কোনোভাবে নিজেকে বের করতে পারব না। এবার ইভেন হচ্ছে এনক্লোজড এরিয়াতে খুব কমনলি বাংলাদেশী পার্সপেক্টিভ যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিফট। তো সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব কমনলি পাওয়া যায়। লিফটের ভিতরে গেলে তার মনে হয় যে আমি লিফট থেকে হয়তো আর বের হয়ে আসতে পারবো না অথবা আমি লিফটে আটকা পড়বো। এবং হচ্ছে মাঝে মধ্যে দেখা গেছে যে লিফটের ভিতরে কিছু দেখা যাচ্ছে যে খুব অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ হয়। অনেক সময় দেখা গেছে যে সে সিভিয়ারলি প্যানিক অ্যাটাক হয় অথবা ফেইন্ট হয়ে যায়। এরকমও অবস্থা হতে পারে। আরেকটি যেটি হচ্ছে 4th যে সিচুয়েশন হচ্ছে স্ট্যান্ডিং লাইন। অনেক সময় দেখা যাচ্ছে একটা ক্রাউডেড প্লেসে আমাদের অনেক সময় লাইন ধরে দাঁড়াতে হয়। তো অনেকের ক্ষেত্রে এই যে এই অ্যাগোরাফোবিয়াটা লাইন রিলেটেড ও হয়। দ্যাট মিনস হচ্ছে কোন একটা দীর্ঘকালীন যদি একটা লাইনের ভিতরে কেউ দাঁড়ায় অথবা যেমন হচ্ছে বিইং ইন এ ক্রাউড হঠাৎ করে কোন একটা ক্রাউডি প্লেসে গেলে তার এই সিচুয়েশনটা হয়। 5th সিচুয়েশনটা যেটি হচ্ছে সেটা হচ্ছে বিইং আউটসাইড এট হোম। দ্যাট মিনস হচ্ছে এই সিচুয়েশনটা খুব কমন। যেমন হচ্ছে অনেকেই যারা অ্যাগোরাফোবিয়া ডেভেলপ হয় যাদের, তাদের যে প্রবলেমটা ডেভেলপ হয় তারা হচ্ছে কাউকে না নিয়ে, সঙ্গে না নিয়ে তারা ঘর থেকেই বেরোতে পারে না। তার কাছে মনে হয় যে ঘর থেকে যদি সে বের হয়ে যায়, ইফ ইফ হি গোস আউটসাইড দ্য হোম, হি ক্যানট বি রিটার্ন ব্যাক। দ্যাট মিনস হচ্ছে তার কাছে মনে হবে না সে আসলে ব্যাক করতে পারবে সামহাউ। তো সেক্ষেত্রে হচ্ছে তার এই ৫ টা সিচুয়েশনটা হবে এবং সেক্ষেত্রে হচ্ছে যে তার ভিতরে যে এই সিচুয়েশন গুলো সে সবসময় এভয়েড করার চেষ্টা করবে। এবং হচ্ছে তার ভিতরে হচ্ছে মানে তার ভিতরে রিপিটেডলি যে থটস গুলো আসবে, এই সিচুয়েশন রিলেটেড থটস গুলো আসবে এবং সে এগুলোকে এভয়েড করার চেষ্টা করবে কিন্তু আসলে এটাকে কন্ট্রোল করতে পারবে না। যেহেতু হচ্ছে এই মানে তার চিন্তাগুলো হচ্ছে রিপিটেডলি আসতে থাকবে। এবং যে জিনিসটা হচ্ছে সবসময় তার যে থার্ড পয়েন্টটা যে হচ্ছে তার অ্যাগোরাফোবিক সিচুয়েশনটাই হচ্ছে সবসময় তার এই মানে ফিয়ারটা প্রভোক করবে। 4th পয়েন্ট হচ্ছে আমাদের যে এই সিচুয়েশনটা হচ্ছে আউট অফ প্রপোর্শন। মানে ধরেন হচ্ছে এই ফিয়ারটা কিন্তু একটা নরমাল মানুষের এই ধরনের কিন্তু আচরণ হবে না অথবা উপসর্গগুলো হবে না। দ্যাট মিনস হচ্ছে তার সোশ্যাল, কালচারাল অথবা হচ্ছে যে নরমালিটির যে রেঞ্জ আউট অফ প্রপোর্শন টু দ্য রেঞ্জ অফ ফিয়ার অর এনক্সাইটি। দ্যাট মিনস ওই সিচুয়েশন গুলোতে তো নরমালি একটা মানুষের এরকম ধরনের ফিয়ার অথবা এনক্সাইটি অথবা ডিস্ট্রেস হওয়ার কথা না। দ্যাট মিনস ইট ইস আউট অফ প্রপোর্শন হতে হবে। এবং আরেকটি খুব ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে এটা পারসিস্টেন্টলি, পারভাসিভলি অথবা হচ্ছে প্রিডমিনেন্টলি অলওয়েজ অল ওভার হিজ ফাংশনাল এরিয়াস গুলোতে তাকে কভার করতে হবে এবং তার জন্য তার ফাংশনাল এরিয়া গুলোতে ডিস্ট্রেস ক্রিয়েট হবে। এবং হচ্ছে এই অ্যাগোরাফোবিয়াটাকে হচ্ছে আমরা যখন ডায়াগনোসিস করে ফেলি তখন আমাদের ২ টা জিনিসকে অবশ্যই আমাদের এক্সক্লুড করতে হয়। একটা হচ্ছে শারীরিক রোগ আছে কিনা। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে কার্ডিয়াক কোনো প্রবলেম থাকলে অথবা দেখা যাচ্ছে ক্রনস ডিজিজ একটা ডিসঅর্ডার রয়েছে। এরকম কিছু সামটাইমস কিছু ডিসঅর্ডার এর সাথে কিন্তু এই মানে প্যানিক অ্যাটাক লাইক সিম্পটমস গুলো থাকে অথবা অ্যাগোরাফোবিয়া লাইক সিম্পটমস গুলো থাকে। তো সেক্ষেত্রে শারীরিক কোনো রোগ আছে কিনা সেটা আমরা ১ম এ এক্সক্লুড করি। এবং হচ্ছে লাস্টলি যেটি করি সেটি হচ্ছে কোন ধরনের মানসিক রোগ আছে কিনা। ইটস লাইক যেমন হচ্ছে ছোটদের যেমন হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ছোটদের ভিতরে যদি অ্যাগোরাফোবিয়া ডেভেলপ হয় তাহলে সেটা চিন্তা করতে হবে যে এটা আসলে তার মানে হচ্ছে কোন ধরনের সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা অথবা সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা। যেমন হচ্ছে অনেকে দেখাচ্ছে যে সোশ্যাল গ্যাদারিং এ যেতে সে ভয় পায় অথবা এনজাইটি ক্রিয়েট হয়। তো ১ম এ হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এটা সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার কিনা। অথবা হচ্ছে তার ভিতরে আর যে জিনিসগুলো আমরা নরমালি দেখি সেটা হচ্ছে কোন ধরনের স্পেসিফিক আদার্স কোন ধরনের ফোবিয়া আছে কিনা। যেমন দেখা গেছে যে অ্যাগোরাফোবিয়ার ক্ষেত্রে স্পেসিফিক কোন ধরনের এই ৫ টা সিচুয়েশন ছাড়া অন্য কোন সিচুয়েশন এর কোন ফোবিয়া থাকবে না। লাইক হচ্ছে স্পেসিফিক যেমন অনেকে ঠান্ডার ভয় পায়। মানে হচ্ছে বজ্রপাত ভয় পায়। অনেকে দেখা গেছে যে অন্ধকারের রুমে যেতে ভয় পায়। অনেকে দেখা যাচ্ছে স্পাইডার ভয় পায়। অনেকে ককরোচ ভয় পায়। যেটা হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক ফোবিয়াকে আমাদেরকে এক্সক্লুড করতে হয়। আরেকটা হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে তাকে হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে এর আগে সে কোন ধরনের সিভিয়ার ট্রমার শিকার হয়েছে কিনা অথবা সেক্ষেত্রে হচ্ছে বারবার তার এই ধরনের মানে তার এই ট্রমাটা কোন ধরনের সিচুয়েশন রিলেটেড কিনা। কারণ যখন হচ্ছে পিটিএসডি হয় যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দেই। লাইক হচ্ছে যদি রানা প্লাজার মতো একটা জায়গা যদি কোল্যাপস করে যায়। তো তার কিন্তু মাথার মধ্যে বারবার ওই সিচুয়েশনটা ওই রিলেটেডই কিন্তু আসবে। তো সেটা কিন্তু যদি ভাবি যে ওটা অ্যাগোরাফোবিয়া তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমাদেরকে আম এক্সক্লুড করতে হবে। এবং সবচেয়ে বেশি এবং সবচেয়ে মোস্ট কমন ডিডি হচ্ছে আমাদের প্যানিক ডিসঅর্ডার। কারণ হচ্ছে যেহেতু অ্যাগোরাফোবিয়াতে আমাদের প্যানিক লাইক অ্যাটাকস গুলো আসতেছে। তো অবভিয়াসলি আমাদেরকে ১ম এ যেটা আসলে প্যানিক ডিসঅর্ডার কিনা সেটাকে আসলে এক্সক্লুড করতে হবে বিফোর ডায়াগনোসিস অ্যাগোরাফোবিয়া।
অনেক সময় দেখা যায় ছোটবেলায় যখন দেখতাম আমরা যে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে মানে সন্ধ্যাবেলায় কবরস্থানের পাশ হুম, দিয়ে হেঁটে হুম। গেলে অনেকে অনেক ভয় পায় যে এই ভয়টা কি ম্যাম এগারোফোবিয়ার মধ্যে পড়ে কিনা? আচ্ছা, অনেকে যেমন হচ্ছে কবরস্থানের পাশ দিয়ে যখন হাঁটতে ভয় পায়। তো এটা ২ টা ক্ষেত্রে হতে পারে। যদি আসলে সে মনে করে ওই টাইমটাতে যাওয়ার সময় মনে করে যে কবরের মধ্যে মানুষ আসলে আ মানে কিভাবে থাকে? অথবা সে ওই পোরশনটাতে যদি তার ভয়টা যদি আসলে কবরের ভিতরে থাকা রিলেটেড হয়, তাহলে সেটাকে অ্যাগোরাফোবিয়া বলা যেতে পারে। কিন্তু সে যদি আসলে ওই সাইড দিয়ে যেতে যদি মনে করে যে হচ্ছে আমি ভূতের ভয় পাচ্ছি অথবা মানে কেউ আমাকে এসে ধরবে অথবা হচ্ছে আমি এই আ ভয়টাকে আসলে কোনভাবে কাটাতে পারব না। কিন্তু সেটা হচ্ছে অবশ্যই তার স্পেসিফিক টু দা মানে ডার্ক প্লেস। দ্যাট মিনস হচ্ছে এটা কিন্তু স্পেসিফিক ফোবিয়া। ইটস নট দ্যা অ্যাগোরাফোবিয়া। কারণ হচ্ছে যদি আসলে বিইং এনক্লোজ সে যদি চিন্তা করে যে না আমি হচ্ছে কবরে গেলে কিরকম হবে অথবা আমি কোন একটা লিফটে গেলাম সেটার কাছে আমার কাছে মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। I cannot breathe অথবা আমি মানে ওই সিচুয়েশন provoke me severe distress that I cannot control. তো সেক্ষেত্রে হচ্ছে ওইটা অ্যাগোরাফোবিয়া হবে। নট কিন্তু যেটা হচ্ছে তুমি বলেছো যে অন্ধকার প্লেসে ইটস অনলি স্পেসিফিক ফোবিয়া। জি, জি, ধন্যবাদ ম্যাম। ম্যাম এটার নরমাল সিম্পটম গুলো কি হতে পারে এগারোফোবিয়া এটা যদি বলতেন ম্যাম? আ যেটি হচ্ছে অ্যাগোরাফোবিয়াতে obviously হচ্ছে তার হচ্ছে মার্ক ফিয়ার এবং এনক্সাইটি। এই ২ টা হচ্ছে ফিচার সবচেয়ে বেশি কমন হয়। এবং হচ্ছে 3rd হচ্ছে তার এই ফিয়ার এবং এনক্সাইটিটা মিমিক করবে প্যানিক অ্যাটাক এর লাইক। যেমন হচ্ছে এটা উইদিন মিনিটস এর ভিতরে হচ্ছে শার্পলি রাইজ করবে এবং সেক্ষেত্রে হচ্ছে সেটা ইনিশিয়ালি ১০ থেকে ৩০ মিনিট অথবা মোর দ্যান ৩০ মিনিটস থাকবে এবং ইনিশিয়ালি সেটা আবার রিজলভ হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে যখনই হচ্ছে ওই সিচুয়েশনটা তাকে মানে সরিয়ে ফেলা হবে অ্যাগোরাফোবিক সিচুয়েশন থেকে তখন হচ্ছে তার এনক্সাইটিটা কমে যাবে এবং দেখা গেছে সে আবার নরমালাইজ হয়ে যাবে। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে কমনলি আদার কিছু সিম্পটমস হয়। যেমন হচ্ছে অনেকের ওই প্লেসটা সবসময় প্রভোকেটিং করে এনক্সাইটি। তো সেক্ষেত্রে হচ্ছে তার অ্যাভয়েডেন্স টেনডেন্সি থাকে। দ্যাট মিনস ঘর থেকে বেরোতে চাবে না। সবকিছু এভয়েড করবে। সোশ্যালাইজেশন এভয়েড করবে। পাবলিক প্লেসে উঠতে চাবে না। সেখানে ওটা এভয়েড করতে চাবে। সবসময় তার সাথে একজনকে নিয়ে তাকে বের হতে হবে। কারণ সে ওই জিনিসটাকে এনশিওর করতে পারে না যে সে গিয়ে আবার ফেরত আসতে পারবে। এবং অনেক সময় দেখা গেছে যে আ এইগুলো শারীরিক রোগগুলোর ক্ষেত্রে আমি যেগুলা বলেছি যে অনেকে দেখা গেছে যে ইসকেমিক হার্ট ডিসঅর্ডার আছে। অথবা আগে আগে একটা হচ্ছে সে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। অথবা কার্ডিয়াক রিলেটেড কোন ধরনের ট্রমা তার ভিতরে আছে। কিন্তু তার ভিতরে কিন্তু ওই কার্ডিয়াক রিলেটেড এর জন্যই কিন্তু তার এই অ্যাগোরাফোবিক সিচুয়েশনটা হচ্ছে। কিন্তু ওইটা সেকেন্ডারি। তো সেক্ষেত্রে যদি শারীরিক রোগ থাকে তাহলে কিন্তু শারীরিক রোগটাকে আমরা প্রাইমারি হিসেবে ধরি। এবং আরেকটা খুব ইম্পোর্টেন্ট সিম্পটমস আদার্স এর মধ্যে। তো সেক্ষেত্রে হচ্ছে anxiety লাইক ফিচারস, প্যানিক লাইক অ্যাটাক এর মতো অনেক সময় দেখা যায় এক্সট্রিমলি সোয়েটিং হয়। অথবা অনেক সময় পেটে ব্যথা করে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে পেশেন্টরা আসে। এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মেমোরি ইস্যুস হয়। যেমন হচ্ছে ওই পোরশনটাতেও হয়তোবা তার ভিতর কোনো নামনেস ক্রিয়েট হয় অথবা সে মনে করতে পারে না আসলে ওই জিনিসটা কি হয়েছে ওই টাইমটাতে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্লিপ ডিস্টার্বেন্স এর প্রবলেম হয় লাইক ইনসমনিয়া হতে পারে অনেকের। অনেকে হচ্ছে এক্সট্রিম হার্ট পালপিটেশন অথবা পাউন্ডিং অফ হার্ট হতে পারে। অনেকে ব্রিথিং ইস্যু হয়। মনে হচ্ছে যে আমি হয়তোবা আর ব্রিথ নিতে পারব না। আমি হয়তোবা মারা যাবো। দ্যাট মিনস হচ্ছে ফিয়ার অফ ডেথ ক্রিয়েট হয়। অথবা ফিয়ার অফ গোইং ক্রেজি। দ্যাট মিনস হচ্ছে তার কাছে মনে হবে যে আমি এমন একটা সিচুয়েশন এ চলে আসছি যে ইট ইস সো মাচ ফিয়ারফুল অ্যান্ড ইট ইস সো মাচ এম্বারাসিং এবং হচ্ছে আমি আই ক্যান নট কন্ট্রোল দিস সিচুয়েশন এনিমোর অথবা হচ্ছে আই এম গোইং টু বি ডাই। এ ধরনের সিচুয়েশন গুলো মেইনলি হয়। সিম্পটমস এবং অবশ্যই সিম্পটমস গুলো পারসিস্ট করতে হবে এট লিস্ট 6 মান্থ বিফোর ডায়াগনোসিস। জি ম্যাম। ম্যাম এই যে এগারোফোবিয়া এটার প্রিভ্যালেন্সটা মানে কেমন? এটা কাদের বেশি হয় ম্যাম? এটা যদি বলতেন। আ যেটি হচ্ছে আমাদের ওয়ার্লড ওয়াইড একটা মানে হচ্ছে আ রিসার্চ হয়েছে। সেক্ষেত্রে দেখা জি, গেছে 1.8 মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর সাফারিং ফ্রম অ্যাগোরাফোবিয়া সামওয়্যার। তো সেক্ষেত্রে হচ্ছে সেটা লিফট ফোবিয়া হোক অথবা কোনো প্লেসে যাওয়া হোক অথবা যেকোনো ধরনের লাইনে যাওয়া হোক অথবা পাবলিক ট্রান্সপোর্ট এ। তো সেক্ষেত্রে হচ্ছে এই আ মানে যেই 1.8 মিলিয়ন এর যে ইয়েটা অথবা প্রিভিলেন্স এর দিক থেকে যেটি আমাদের ওয়ার্লড ওয়াইড স্বীকৃত 1.7% হচ্ছে এটা প্রিভিলেন্স। তো সেক্ষেত্রে এটা কিন্তু কম না। কিন্তু হচ্ছে আমরা যেটা হচ্ছে জিনিসটাকে আসলে এভয়েড করে ফেলি অথবা এটা কোনো ডিসঅর্ডার না। এটাকে আসলে ডায়াগনোসিস করি না।
তো যার ক্ষেত্রে যেটি প্রবলেম হয় এটা স্পেসিফিকলি ছেলেদের থেকে মেয়েদের তুলনায় দ্বিগুণ পরিমাণে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টরস অথবা কিছু জিনিস আসলে এনজাইটির সাথে রিলেটেড। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন হিস্ট্রি নেই, তখন হচ্ছে আমাদের কিছু রিস্ক ফ্যাক্টরস গুলো আমরা নরমালি দেখি। যেমন হচ্ছে তার এনভায়রনমেন্টটা কেমন ছিল। যেমন হচ্ছে ছোটকালে সে কোন ধরনের সেপারেশন এনজাইটির শিকার হয়েছে কিনা। লাইক হচ্ছে তার ছোটকালে হচ্ছে তার মা আ কি বলে মা মারা গিয়েছে কিনা, অথবা তার সিঙ্গেল প্যারেন্ট ছিল কিনা, অথবা ফ্যামিলি থেকে এক্সট্রিম কোন ধরনের ডিস্ট্রেস ছিল কিনা, মা-বাবার মধ্যে ঝগড়া ছিল কিনা, অথবা ডিসকর্ডেড ফ্যামিলি ছিল কিনা, ব্রোকেন ফ্যামিলি ছিল কিনা, অথবা দেখা যাচ্ছে ছোটকালে সিভিয়ার ধরনের কোন ধরনের ফিজিক্যাল অথবা সেক্সুয়াল অ্যাবিউজ সে শিকার হয়েছে। তো সেক্ষেত্রেও হচ্ছে এটা কিন্তু তার এনজাইটি আর এই ফিয়ারটা তার ভিতরে কিন্তু ঢুকে যায় অনেক সময়। এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। সেকেন্ড রিস্ক ফ্যাক্টর হচ্ছে জেনেটিক। It's very much important because হচ্ছে any kind of anxiety disorder is linked with your genetic link. তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি পরিবারে কারো যদি অ্যাগোরাফোবিয়া অথবা এনজাইটি লাইক ফিচার্স থাকে অথবা হিস্ট্রি থাকে, দ্যাট মিনস হচ্ছে ইউ আর গেটিং মোর চান্স, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মোর দেন ডাবল চান্স টু বিং হ্যাভিং ডায়াগনোসিস উইথ অ্যাগোরাফোবিয়া or any other anxiety disorder. তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের জেনেটিক অর ফ্যামিলিয়ার ইনহেরিটেন্স টা কিন্তু দেখা কিন্তু খুব দরকার। এবং হচ্ছে আরেক জিনিসগুলো রয়েছে, কিছু হচ্ছে সোশিও কালচারাল কিছু ইভেন্টস রয়েছে, যে হঠাৎ করে সে কোন ধরনের ট্রমার শিকার হয়েছে কিনা, অথবা হঠাৎ করে কোন ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা কোন সেক্সুয়াল অ্যাবিউজ লাইক রেপ হয়েছে কিনা, অথবা সে কোন ধরনের সাবস্টেন্স এর সাথে জড়িত কিনা, লাইক অ্যালকোহল উইথড্রল সিম্পটমস গুলো অনেক সময় দেখা যাচ্ছে মিমিক করে অ্যাগোরাফোবিয়ার সাথে। তো সেক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন গুলো কিছুটা কিন্তু ক্লোজলি মানে তখন আমাদের হয়তোবা ক্লিনিক্যালি জিনিসটাকে শার্প করতে হয়, যে সেক্ষেত্রে হচ্ছে এটা কি অ্যালকোহল উইথড্রল সিম্পটমস, নাকি এটা হচ্ছে প্যানিক অ্যাটাক, নাকি এটা অ্যাগোরাফোবিয়া। তো এই রিস্ক ফ্যাক্টরস গুলো কিন্তু আসলে খুব বেশি জরুরি। অ্যাগোরাফোবিয়ার সাথে ম্যাম অন্য কোন কোন মানে সে ডিসঅর্ডারের সাথে মিল থাকে, বা এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি হতে পারে? যেটি হচ্ছে ১ম এ আমাদের যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে ১ম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে এনি কাইন্ড অফ আদার কোন ধরনের এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা। কারণ হচ্ছে যেহেতু এটা একটা এনজাইটি ডিসঅর্ডার, অনেক সময় দেখা যাচ্ছে যে মিক্স টাইপ অফ সিম্পটমস থাকে। যেমন হচ্ছে আদার্স এনজাইটি ডিসঅর্ডার গুলো অনেক সময় এটার সাথে কোমরবিড হতে পারে। লাইক স্পেসিফিক ফোবিয়া। তো সেক্ষেত্রে স্পেসিফিক ফোবিয়া যদি থাকে এবং অ্যাগোরাফোবিয়া যদি থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাগোরাফোবিয়া ডায়াগনোসিস করতে পারব না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ১ম ক্ষেত্রে হবে যে আদার কোন ধরনের স্পেসিফিক ফোবিয়া অথবা ফিক্স টাইপ অফ ফোবিয়া আছে কিনা, অথবা এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা। সেকেন্ড হচ্ছে প্যানিক ডিসঅর্ডার আছে কিনা। ইটস মোর ভেরি মাচ সেকেন্ড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, বিকজ হচ্ছে এখানে সেম টাইপ অফ প্যানিক অ্যাটাক হবে, এবং হচ্ছে যেটা অ্যাগোরাফোবিয়াতে সবসময় সে জিনিসটাকে এভয়েড করবে, যেটা প্যানিক অ্যাটাকে পেশেন্টরা কিন্তু সবসময় মানে সে ভয়ের মধ্যে থাকে, ইম্পেন্ডিং একটা ভয়ের মধ্যে থাকে কবে প্যানিক অ্যাটাকটা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে এরা ভয়ে থাকে যে আসলে ওই সিচুয়েশন গুলোতে সে ফেস করলে সে কিভাবে আসলে সেই জিনিসটাকে ফেস করবে। তো সেক্ষেত্রে হচ্ছে প্যানিক অ্যাটাক অথবা হচ্ছে আ মানে হচ্ছে অ্যাগোরাফোবিয়ার মধ্যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা জানতে হবে। যেন প্যানিক অ্যাটাকটা হচ্ছে এক্সট্রিম, এবং হচ্ছে উইদিন এর মধ্যে উইদিন ফিউ মিনিট টু ফিউ সেকেন্ডস এর মধ্যে এটাই অ্যারাইজ করবে। মানে সিভিয়ার ডিস্ট্রেস হবে, এবং লাইক আপনার কাছে মনে হবে যে ইটস লাইক মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, আর হি ওয়েন্ট থ্রু এনি কাইন্ড অফ লাইক সিওপিডি, অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা। ওটা হচ্ছে প্যানিক অ্যাটাকের লাইক। কিন্তু যখনই আপনি অ্যাগোরাফোবিয়া বুঝবেন হচ্ছে যখন হিস্ট্রি নিয়ে নিবেন লাইক সিমিলার টাইপ অফ প্যানিক অ্যাটাক, তখন আপনি ঝাঁজের মধ্যে নিয়ে নিবেন যে হচ্ছে এটা ৫ টা সিচুয়েশনের মধ্যে যেকোনো ২ টা সিচুয়েশন কে আসলে ফুলফিল করে কিনা। তাহলে কিন্তু চলে গেল। আমরা বুঝিয়ে গেলাম যে ৫ টা সিচুয়েশনের ভিতরে ২ টা সিচুয়েশন আছে। তখন আমাদের মাথায় থাকবে যে এটা আসলে হচ্ছে অ্যাগোরাফোবিয়ার দিকে যাচ্ছে। এবং হচ্ছে আরেকটা যেটি খুব কমন, যেটি হচ্ছে আমাদের যেটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, একটি খুব কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এ আসে। তো সেক্ষেত্রে হচ্ছে তার হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে সে কোন ধরনের ট্রমার শিকার হয়েছে কিনা, সেক্সুয়াল অ্যাবিউজ এর শিকার হয়েছে কিনা, অথবা হচ্ছে যে ৩ মাসের মধ্যে হচ্ছে এট লিস্ট তার আদার্স কোন সিম্পটমস আছে কিনা। যেমন হচ্ছে বারবার পিটিএসডি এর ক্ষেত্রে হচ্ছে বারবার রিপিটিংলি তার হচ্ছে সেই ইমেজটা বারবার মাথায় আসা, সেই ইমেজটাকে কোনোভাবে সরাতে পারবে না। অথবা হচ্ছে সবসময় তার ভিতরে হচ্ছে এক ধরনের এক্সট্রিম এনজাইটি থাকবে, এবং সেই সাথে কোমরবিড কিছু ডিপ্রেসিভ ফিচারস ও থাকবে। আম এগুলো হচ্ছে পিটিএসডি সিম্পটমস। কিন্তু অ্যাগোরাফোবিয়ার সাথে হচ্ছে যেটা বলেছি, যে এনজাইটিটা যখন হচ্ছে তার চলে যাবে, অথবা সিচুয়েশনটা যখন সে মানে সেখান থেকে সরে আসবে,
তখনই কিন্তু তার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, যেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার অথবা দেখা যাচ্ছে পিটিএসডি এর ক্ষেত্রে যাবে না, সেটা পারসিস্টেন্ট থাকবে। কিন্তু এটা আসলে সিচুয়েশন, এটা ট্রানজিশনাল পিরিয়ড। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বিটুইন দ্য অ্যাগোরাফোবিয়া এন্ড আদার্স ডিসঅর্ডার। বা একটা সেপারেশন এনজাইটি, যদি বাচ্চাদের ক্ষেত্রে এটা আসলে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা এটা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে ৮ মাস থেকে কিন্তু একটা শিশু ৫ বছর পর্যন্ত যখন হচ্ছে সে মা-বাবাকে চিনতে শেখে, তখন তখন কিন্তু তার ভিতরে স্ট্রেঞ্জার এনজাইটি ক্রিয়েট হয়। যেমন হচ্ছে অন্য কারো কোলে গেলে সে কিন্তু হি ফিল অর শি ফিল সো ইনসিকিউর। তো সেক্ষেত্রে তার কিন্তু এই ধরনের সিচুয়েশনাল এনজাইটি হতে পারে। তো সেপারেশন এনজাইটি হচ্ছে যখন সে তার প্রাইমারি কেয়ার গিভার, তার মা অথবা বাবা যখন অথবা প্রাইমারি কেয়ার, যে তার প্রাইমারি কেয়ার গিভার ছিল, তো সে হচ্ছে যখন চলে যায়, তখন হচ্ছে তার যে প্রবলেমটা হয় যে তার কাছে মনে হবে যে তার মা অথবা বাবা আর কখনো ফিরে আসবে না। তখন সে সিমিলার টাইপ অফ অ্যাগোরাফোবিয়া যে প্যানিক অ্যাটাক গুলো হচ্ছে, সোয়েটিং, ট্রেমলিং অথবা হচ্ছে রেস্টলেস হয়ে যাওয়া, অথবা সামটাইমস হচ্ছে ফুডের প্রবলেম হওয়া, ইরিটেবল ফিল করা, অথবা দেখা যাচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু বিহেভিয়ার করে ফেলা, এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আসে। তো এগুলো আসলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোস। আরেকটা হচ্ছে শারীরিক রোগগুলোর কথা যে বললাম, যে কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, রেসপিরেটরি লাইক কোনো প্রবলেম আছে কিনা, ক্রনস ডিজিজ আছে কিনা, অ্যালকোহল অ্যাবিউজ আছে, সাবস্টেন্স মিসইউজ, উইথড্রল আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে বেনজোডায়াজেপিন উইথড্রল থেকেও সিমিলার টাইপ অফ সিম্পটমস হতে পারে। তো এগুলো আছে কিনা, এগুলো আসলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে। ধন্যবাদ ম্যাডাম। এই যে এগোরাফোবিয়া, এটা ট্রিটমেন্ট বা প্রিভেনশনটা কি হতে পারে একটু যদি বলতেন আমাদের। ট্রিটমেন্ট যেটা হচ্ছে অ্যাগোরাফোবিয়ার যে ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে আমরা ২ ধরনের ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে মেডিকেশনের সাথে, আরেকটা হচ্ছে আমাদের সাইকোথেরাপি। এবং অনেক সময় আমরা কম্বাইন্ড অ্যাপ্রোচ কিন্তু ইউজ করি। তো যাদের ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার প্রবলেম না থাকে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা মানে সাইকোথেরাপিটাই মোস্টলি মানে হচ্ছে আ মানে যেটা অ্যাডপ্ট করি। এই স্ট্র্যাটেজিটাই আসলে অ্যাডপ্ট করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাইকোথেরাপিতে আমরা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দেই। তো সেক্ষেত্রে হচ্ছে তার যে ডিস্টর্টেড যে থটস গুলো আসতেছে, সেটা হচ্ছে আমরা আমাদের থেরাপির মাধ্যমে অথবা বিভিন্ন স্টেজে আমরা সেটাকে রিপেয়ার করার চেষ্টা করি। দ্যাট মিনস যে তার ফল্টি যেই মানে থিংকিং প্যাটার্নটা অথবা তার যে থিংকিং প্যাটার্ন ইজ রিলেটেড উইথ দ্য ফিয়ার, সেটাকে হচ্ছে আমরা রিভার্স করার চেষ্টা করি। সেকেন্ড হচ্ছে এক্সপোজার থেরাপি ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট টুয়ার্ডস অ্যাগোরাফোবিয়া, বিকজ কি কারণে? কারণ হচ্ছে তার প্রবলেমটাই হয় হচ্ছে এই সিচুয়েশনে। দ্যাট মিনস হচ্ছে অনেকে দেখা গেছে যে ওই রাস্তা দিয়ে সে যাবে না। অথবা ওখানে গেলেই ওই জায়গাটাতে গেলেই তার ওই এনক্সাইটি লাইক ফিচারস টা শুরু হবে, প্যানিক অ্যাটাক টা শুরু হবে। তখন সে তাদেরকে আমরা এক্সপোজার থেরাপি বলি, যে আইদার হচ্ছে গ্র্যাজুয়াল এক্সপোজার অথবা হচ্ছে অ্যাব্রাপ্ট এক্সপোজার। তো অ্যাব্রাপ্ট এক্সপোজার টা হচ্ছে আমরা ইউজুয়ালি করি না। আমরা আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি করার চেষ্টা করি। দ্যাট মিনস হচ্ছে যদি আসলে আপনার পাবলিক ট্রান্সপোর্ট এর প্রবলেম হয়, তাহলে ১ম এ হচ্ছে আপনি আপনার মার সাথে অথবা যে আপনার অ্যাকম্প্যানিং পারসন আছে, you feel comfortable with that. তো ওই টাইমটাতে হচ্ছে যখনই হচ্ছে আপনার প্যানিক অ্যাটাকটা হবে, তখন এক্সপোজার থেরাপিটা হচ্ছে খুব কাজে আসবে। কারণ ওই সিচুয়েশনটা কিন্তু তার হচ্ছে আ ওই আ মানে তার অ্যাটাকটাকে কিন্তু শুরু করবে অথবা প্রভোক করবে। তো এক্সপোজার থেরাপির মধ্যে প্রভোক করার পরে আস্তে, আস্তে আমরা রিল্যাক্সেশন এর টেকনিক গুলো শিখাই দিই। যে তখন হচ্ছে আসলে সে টাইমটাতে সে নিজেকে সে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করবে, অথবা ওই পাশের মানুষটা যখন আস্তে, আস্তে করে আমরা তাকে আস্তে, আস্তে ছাড়িয়ে তাকে একা, একা যখন পাবলিক ট্রান্সপোর্ট অথবা মার্কেট প্লেস অথবা ওপেন স্পেস, ব্রিজের মধ্যে, পার্কিং লটস এ অথবা লিফটের ভিতর দিয়ে দিব, তখন আসলে সে নিজেকে কিভাবে ওই সিচুয়েশন থেকে বের করবে? অথবা সে কিভাবে এই জিনিসটাকে বুঝবে যে এটা আসলে এম্বারাসিং না? অথবা সে এই জিনিস থেকে বের হয়ে আসতে পারবে? বিকজ we know that our human brain is a super computer. তো আমরা যেভাবে করে আমরা আমাদের ব্রেইনকে প্রোগ্রাম করব অথবা রিপ্রোগ্রাম করব, it will work like that. তো সেক্ষেত্রে হচ্ছে এক্সপোজার থেরাপিটা আসলে খুব ভালো বেনিফিশিয়াল করে, এবং দেখা গেছে যে 50% কেসে এক্সপোজার থেরাপিতেই কিন্তু অ্যাগোরাফোবিয়া মোটামুটি ভালো হয়ে যায়। এবং অন্যান্য ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সিভিয়ার প্যানিক অ্যাটাক থাকে। তখন আসলে শুধুমাত্র এক্সপোজার থেরাপিতে কিন্তু তাদের প্রবলেমটা সলভ হয় না। তো তাদেরকে তখন আমরা মানে আমি অ্যানজিওলাইটিক কিছু ড্রাগস দেই। সেক্ষেত্রে লরাজিপাম, ক্লোনাজিপাম ইনিশিয়ালি অনেকটুকু হেল্প করে, অথবা তার এনজাইটিটাকে কমানোর চেষ্টা করে। এবং এর সাথে হচ্ছে যদি কোমরবিড ডিপ্রেসিভ কিছু ফিচার্স থাকে, তখন আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ও অনেক সময় প্রেসক্রাইব করি কম্বাইনলি। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই এগোরাফোবিয়ার রিস্ক ফ্যাক্টরস গুলো কি কি থাকতে পারে একটু যদি বলেন।
যেটা হচ্ছে আম আ যেটি হচ্ছে আরেকটু বলতে চাই, প্রিভেন্টিভ এর জি, ক্ষেত্রে আসলে প্রিভেনশনটা আসলে আমরা কিভাবে করতে পারি? প্রিভেনশন এর ক্ষেত্রে যেটা অ্যাগোরাফোবিয়া, তো প্রিভেন্ট করতে হলে আসলে আমাদেরকে দেখতে হবে যে আসলে আপনাদের পরিবারের জেনেটিক বেসিস এর কারো আসলে অ্যাগোরাফোবিয়া আছে কিনা। এটা ১ম এ আসলে দেখতে হবে। 2nd যে জিনিসটা দেখতে হবে প্রিভেনশন ক্ষেত্রে যদি আসলে জেনেটিক লিঙ্কেজ থাকে, তাহলে ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল। দ্যাট মিনস হচ্ছে আপনাকে মোর কেয়ারফুল থাকতে হবে যে আমার এই জিনিসটা হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে জেনেটিক বেসিস এ যদি আপনি আর্লি আপনার যদি কোপিং স্ট্র্যাটেজিস গুলো অথবা স্ট্রেস ম্যানেজমেন্ট গুলো যদি স্ট্রেংথেনিং করেন অথবা দেখা গেছে যে কনফিডেন্স লেভেলটাকে অনেক সময় বাড়ানো। তো কনফিডেন্স লেভেল যদি আপনি আসলে বাড়ায় ফেলেন মানে হচ্ছে যেটা আমাদের মেন্টাল স্ট্রেংথেনিং এই প্র্যাকটিস অথবা এই এক্সারসাইজ গুলো যদি আপনি রেগুলার করেন, মেডিটেশন করেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার যদি আসলে লিঙ্কেজও থাকে আপনি কিন্তু এগুলো প্রিভেন্ট করতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে প্রিভেনশন এর ক্ষেত্রে হচ্ছে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। তো যত তাড়াতাড়ি অ্যাগোরাফোবিয়াকে আমরা ডায়াগনোসিস করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা হচ্ছে তাদের ডিস্ট্রেসটাকে কমপ্লিট করতে পারবো। কারণ হচ্ছে এই অ্যাগোরাফোবিয়ার জন্য হচ্ছে এত এক্সট্রিম পর্যায়ে চলে যায়, মানুষ হোম বাউন্ড হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে দে এনক্লোজ দেমসেলফ ইনটু দ্য হোম। দ্যাট মিনস এটা কিন্তু খুব বেশি তার জন্য ফাংশনাল ইম্পেয়ারমেন্ট এর জন্য খুব বেশি দায়। তো অনেকের ক্ষেত্রে হচ্ছে এই অ্যাগোরাফোবিয়াকে অনেকে দেখা গেছে সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করে ফেলে। কারণ হচ্ছে তারা সোশ্যালি উইথড্রল হয়ে যায়, আইসোলেটেড করে যায়। তো এই ধরনের প্রবলেম গুলো যখনই কেউ ফেস করবে, talk to your close persons like your parents, talk to your parents or talk to your friends অথবা talks about your problem with the doctors. তো এই জিনিসগুলো আসলে অনেকটু প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস করে। তো আর রিস্ক ফ্যাক্টরস এর যে কথাগুলো আমরা লাস্টলি বলব, রিস্ক ফ্যাক্টর আমরা যেটা বলেছি জেনেটিক বেসিস একটা আছে রিস্ক ফ্যাক্টর, সেটা খুব ইম্পোর্টেন্ট। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু, সেটা আমরা বলেছি যে হচ্ছে আমাদের কিছু অনেক সময় সিঙ্গেল প্যারেন্টিং থাকে, নেগলেক্টিং চাইল্ডহুড কিছু এনভায়রনমেন্ট থাকে, অ্যাবিউজ থাকে, সেক্সুয়াল অ্যাবিউজ থাকতে পারে। অনেক সময় দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে হচ্ছে অনলি ইমোশনাল নেগলেক্ট ছিল। সেটাও তার হচ্ছে মনে হয়তোবা তার যে ভিতরে যে এনক্সাইটি প্রভোগ করানোর পিছনে দায়ী রয়েছে অথবা সেই ক্ষেত্রে অনেকটুকু হেল্প করতে পারে। অনেকের দেখা যাচ্ছে ছোটকালে সেপারেশন এনক্সাইটি অথবা স্ট্রেঞ্জার এনক্সাইটি ছিল। পরবর্তী এটা হচ্ছে অ্যাগোরাফোবিয়াতে ডেভেলপ হয়েছে। অনেকে যেমন কিছু সোশিও কালচারাল কিছু বিষয়গুলো থাকে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস এর সাথে। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস এর ক্ষেত্রে যারা একটু হচ্ছে ইন্ট্রোভার্ট অথবা যারা হচ্ছে লাইক মানে কোন ধরনের সোশ্যাল গ্যাদারিং এ আসলে কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করবে এইসব বিষয়গুলোতে আসলে যারা একটু কম পারদর্শী অথবা যাদের ভিতরে সেলফ কনফিডেন্স অথবা ইমোশনাল কোয়েশ্চেন্স টা কম, তাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো নিউরোটিসিজম ইজ মোর রিলেটেড উইথ দ্য অ্যাগোরাফোবিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলব যে এই রিস্ক ফ্যাক্টরস গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং কিছু ইভেন্টস রয়েছে রিস্ক ফ্যাক্টর হিসেবে আমি যেটা বলেছি কোন ধরনের ট্রমা হতে পারে, অ্যাবিউজ হতে পারে, কারো ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, রেপ হতে পারে, টর্চার হতে পারে, ওয়ার ভিকটিমস হতে পারে। অনেকের ক্ষেত্রে যে দেখা গেছে যে প্যানিক ডিসঅর্ডার এর সাথে পরে লিংকেজ হয়ে অ্যাগোরাফোবিয়া কোমরবিড ডায়াগনোসিস হয়েছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুব কমনলি থাকতে পারে। যেমন অনেকের দেখা যাচ্ছে খুব এক্সট্রিম ওয়ার্কলোড, স্ট্রেসফুল লাইফ। ইট অলসো ক্যান ইনিশিয়েট দ্য অ্যাগোরাফোবিয়া। জি ম্যাম। আবার ম্যাম অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ানরা ছোট বাচ্চাদেরকে বলে যে বাইরে যেও না, বাইরে গেলে হয়তো কেউ তোমাকে নিয়ে যাবে বা বাইরে গেলে ভূত আছে, এরকম অনেক কিছু বলে বাচ্চাদেরকে মানে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। এই ক্ষেত্রে কি সময় বাচ্চাদেরকে অ্যাগোরাফোবিয়া ডেভেলপ করতে পারে কিনা? ভেরি গুড কোয়েশ্চেনস। তো সেক্ষেত্রে অবশ্যই এটা আসলে আমাদের যে জিনিসটা আমরা বলি ছোট কাল থেকে মা-বাবার যে হচ্ছে আমাদের ফল্টি কিছু প্যারেন্টিং রয়েছে। তো সেটার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব বড় একটি ফল্টি প্যারেন্টিং। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন আমাদের বাচ্চাদেরকে কোনো কাজ থেকে বিরত করতে চাই অথবা জি, তাদেরকে হচ্ছে কোনো কাজ থেকে রিস্ট্রেইন করতে চাই, তখন আমরা এই ধরনের কিছু ফল্টি কিছু ধরনের ফলস কিছু থটস তাদের ভিতরে তাদের যে কোমলমতি যে বুদ্ধির অথবা যে ব্রেইনের যেই ছোট একটা ব্রেইন সেটার ভিতরে ইনস্টল করার চেষ্টা করি। তো তাদের ভিতরে যে জিনিসটা হয় ফিয়ার ইনস্টল হয় ইনিশিয়ালি। দ্যাট মিনস হচ্ছে এই অন্ধকারে যে ভূত আছে এটা আমরা কোথা থেকে শিখেছি? আমাদের চাইল্ডহুড থেকে শিখেছি। দ্যাট মিনস হচ্ছে ইট ইজ টট বাই আওয়ার প্যারেন্টস। যদি জি, আসলে এটা আমরা যদি না জানি তাহলে না জানতাম তাহলে কিন্তু ফিয়ার যদি আমরা অন্ধকারে যেতাম আমরা কিন্তু কোনো ফিয়ার ফিল করতাম না, রাইট? তো দ্যাট জি মিনস হচ্ছে অবশ্যই। এটা কিন্তু আপনার ছোট কাল থেকে এই ফল্টি টেকনিকটা বারবার শুনতে ইট গোজ ইনটু আ সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড যেটা হচ্ছে আমাদের মাইন্ডের যেই ৩ টা পার্ট থাকে কনসিয়াস, আনকনসিয়াস এন্ড সাবকনসিয়াস। দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট ইজ সাবকনসিয়াস।
এটা কিন্তু 24 ঘন্টা আপনার ভিতরে জাগ্রত থাকে। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন এই যে আমি আপনার সাথে কথা বলছি, তো সেটা কিন্তু আমি কনসিয়াসলি কথা বলছি। তো যখন আমি ঘুমে থাকবো, তাহলে কি আমি কি জাগ্রত থাকবো না? অবশ্যই আমি জাগ্রত থাকবো। দ্যাট অবশ্যই। মিনস সাবকনসিয়াস মাইন্ড কখনো আমার ঘুমায় না। জি, আনকনসিয়াস মাইন্ড ঘুমাইতে পারে অথবা কনসিয়াস মাইন্ড ঘুমাতে পারে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কখনো ঘুমায় না। এটাকে কিন্তু আমরা বিবেক বলি। যদিও বিবেক বলি কিন্তু এটা সারাক্ষণ কিন্তু আমরা সবকিছুই শুনি। কিন্তু কোনটা আমরা শুনি, আমরা নিতে পারি, কনসিয়াসলি যেটা আমরা নিচ্ছি সেটা আমরা নিতে পারি। কিন্তু যেটা জি, আসলে আমরা নিচ্ছি না। কারণ আমাদের আশেপাশে অনেক কিছু হচ্ছে। সাউন্ড হচ্ছে অনেক সময় দেখাচ্ছে। কিন্তু আমরা একটা বিষয়ে কিন্তু সবসময় মানে মনোযোগ দেই কনসিয়াসলি। কিন্তু সাবকনসিয়াসলি কিন্তু সবকিছুই বম্বার্ড হচ্ছে। ইট উইল ইনস্টল ইন ইউর ব্রেইন। এটা কিন্তু পরবর্তীতে দেখেন সাবকনসিয়াসলি যখন কোনো কগনিটিভ ফল্ট অনেকদিন ধরে যদি আসলে রিট্রেইন করে, তখন এটা কিন্তু আমাদের এই অ্যাগোরাফোবিয়ার জন্য কিন্তু একটা বেস তৈরি করে ফেলা। অবশ্যই ওই সময় থেকে আসলে পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে এই কোন ধরনের আ ধরো স্পেসিফিক ফোবিয়া লাইক হচ্ছে ডার্ক ফোবিয়া রিলেটেড হতে পারে। অথবা তাকে যদি বারবার বলা হয় যে লিফটের মধ্যে যেও না, লিফট একা যেও না, লিফট বন্ধ হয়ে যেতে পারে। তো ওখান থেকে জি, হচ্ছে তার অ্যাগোরাফোবিয়া কিন্তু অবশ্যই পরবর্তীতে ডেভেলপ হতেই পারে। জি ম্যাম। ধন্যবাদ ম্যাম। আমরা আজকে অনেকেই জেনেছি আপনার এই লেকচার থেকে। ম্যাম আপনার সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আজকে আমাদের সেশনটা এখানে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরপর আবার আমরা অন্য কোনো সেশন নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার আসবো আমাদের এক্সিস পরিবারে। সেই পর্যন্ত ম্যাম আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার দীর্ঘায়ু কামনা করছি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এক্সিস মেডিকেল স্কুলকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি ম্যাম।